This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে অচিরেই তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক বসতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই বৈঠকে খুব বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে দল। আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। অন্তত 16 থেকে 17টা জেলার সভাপতি বদলে যেতে পারে। বহুদিন আগেই লোকসভা ভোটের ফল প্রকাশের পর একটা মডেল দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ব্যাপক পরিবর্তন দলে করতে হবে, তা নিয়ে অনেক চর্চা হয়েছে। অবশেষে সাংগঠনিক রদবদলের পথে তৃণমূল কংগ্রেস। কি বদল হতে পারে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। সৌরভ, রাজা, প্রথমেই যে কথাটা বলবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেই প্রথম রদবদলের কথা শোনা গেছিল এবং সেটা অবশ্যই পারফরমেন্সের ভিত্তিতে তিনি যা বলেছিলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুর্শিদাবাদ সফরে সেখানকার বিধায়কদের সঙ্গে আলাপচারিতায় বলেছিলেন যে তিনি সরস্বতী পুজোর পর ব্লক এবং জেলা স্তরের পরিবর্তন রদবদল ঘটাবেন। এরই মধ্যে যেটা খবর যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, এখনও দিন চূড়ান্ত না হলেও ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইন্ডোরে একটি বড়সড় সভার আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে কিন্তু বড়সড় রদবদল ঘটতে পারে। সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 15 থেকে 16টি জেলার সভাপতি বদল হতে পারে। সাংগঠনিক জেলার 15 থেকে 16টি সাংগঠনিক জেলার সভাপতি বদল হতে পারে। এবং একই সঙ্গে যেমন আমরা জাতীয় কর্মসমিতির বৈঠকে ওল্ড ব্রিগেডের একটা দাপট দেখেছি, সেই ওল্ড ব্রিগেডের ওপর কিন্তু আস্থা রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের চিরাচরিত যে প্রথা ছিল যে অবজারভার, অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি অবজারভার রীতি ফিরে আসবে? অনেকেই বলছেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের অনেককে জেলার দায়িত্ব দেওয়া হতে পারে, আগে যেমন দেওয়া হয়েছিল। মাঝখানে অবজারভার পদ অবলুপ্তি ঘটে, সেটা ফিরে আসতে পারে বলে জোর চর্চা। ধরা যাক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ফিরে এসেছেন, এই মুহূর্তে জেলবন্দি ছিলেন। অনেকেই বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক জাতীয় কর্মসমিতিতে স্থান পেতে পারেন। অর্থাৎ ওল্ড ব্রিগেডের প্রাধান্য, পুরনো পদ্ধতিতে যেই দল চলছিল তার প্রাধান্য, এবং এরই মাঝখানে একটা অবশ্যই বলবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট জমা দিয়েছিলেন রদবদলের, তাকে কতটা মান্যতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও অবশ্যই একটা কিন্তু নজরে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা ব্যালেন্সের দিকে যাবেন, নাকি একেবারেই প্রবীণ ব্রিগেডের উপর আস্থা রাখবেন? সব মিলিয়ে 16 থেকে 17টা জেলার সাংগঠনিক জেলার সভাপতি বদল হতে পারে বলে জোর চর্চা তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের রাজনৈতিক সংবাদদাতা, আমাদের সহকর্মী সৌরভ গুহ। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মুখ খুললেই বিতর্ক। দলের রদবদলের ঠিক আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের। 27শে ফেব্রুয়ারি টিএমসির মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত। খবর সূত্রের নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকেই রদবদল নিয়ে আলোচনা হবে, জল্পনা চরমে। এ নিয়ে TV9 বাংলাকে ঠিক কী বলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, দেখুন। চাইব যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক, এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। মানে এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। রাস্তায় ময়লা রয়েছে, এই ধুলোগুলো উঠছে না, রাস্তায় ময়লা রয়েছে, ময়লাগুলো সব করে না। উই ওয়ান্ট আ ক্লিন কর্পোরেট ঝকঝকে তৃণমূল। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, আপনি তো শুনলেনই সম্ভবত মদন মিত্রের কথা। ক্লিন তৃণমূল, ধবধবে তৃণমূল, কর্পোরেট তৃণমূল চান তিনি। দেখুন, অনেকেই বলছেন, হুমায়ুন কবির কিছু বলছেন, উনি কিছু বলছেন। আসলে তৃণমূল বলে কিছু আছে কি? তাহলে তো ঠক বাড়তে গা উজাড় হয়ে যাবে। তো সেই জন্য এগুলো শুনতেও ভালো লাগে। আর কারা বলছেন, যারা ক্ষমতার থেকে দূরে আছেন, বহুদিন ধরে উপোস করে আছেন, আর হতাশ হয়ে গেছেন, বয়স চলে যাচ্ছে, আর হয়তো সুযোগ আসবে না ক্ষমতা ভোগ করার, এই হতাশা থেকে অনেকে এই ধরনের কথা বলছেন। হুমায়ুন কবির বলছেন আর কিছু না, অভিষেক ব্যানার্জি শেষ, তার হাতে ছেড়ে দেওয়া উচিত। ইনি বলছেন মমতা ব্যানার্জির নেত্রী। আরে মমতা ব্যানার্জি তো পার্টি শুরু করেছেন,
তার হাতেই তো পার্টি আছে, তাহলে নর্দমা হয়ে গেল কেন তৃণমূলটা? ঝকঝকে তৃণমূল চাইছেন, ঝকঝকে তো উনিই আছেন, মদন মিত্র একবার সুন্দর পরিষ্কার চেহারা, ওনাকে তো কোনো দায়িত্ব দেবে না, ওরা ঠিক করেছে দূরেই রাখবে। তো সেই জন্য এই ধরনের স্টেটমেন্ট দিয়ে নিজেকে হয়তো মিডিয়ায় আনার চেষ্টা করছেন, বা এটা তো প্রমাণ করেই দিচ্ছেন যে তৃণমূলটার পার্টি বলে কিছু নেই, নর্দমা হয়ে গেছে। তো যদি তৃণমূল ঝকঝকে হয়ে যায়, সাধারণ মানুষের কি লাভ হবে? কে কার থেকে লাভ পাবে? কিছুই লাভ হবে না। এখন স্টেটমেন্ট বাজি চলছে, বাংলায় একটা ক্রাইসিস চলছে, সেই সুযোগে সবাই একটু নিজেকে ভাসিয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ দিলীপ বাবু। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তিনি বলছেন স্টেটমেন্ট বাজি চলছে, ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে যদি ক্লিন তৃণমূল করতে হয়। মদন মিত্র ঠিক কি চাইছেন আরো একবার শুনবো। চাইবো যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক, এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। রাস্তায় ময়লা রয়েছে, এই ধুলোগুলো উঠছে না, রাস্তায় ময়লা রয়েছে, ময়লাগুলো সব করে না। উই ওয়ান্ট আ ক্লিন কর্পোরেট ঝকঝকে তৃণমূল। কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। বইমেলায় প্রকাশিত বইয়ে তৃণমূল নেত্রীর নিশানায় এবার কংগ্রেস যে আসন পেয়েছে তাও শরিক দলের উপর ভর করে। ইন্ডিয়া জোটের সভাপতির পদ দেওয়া হয়েছিল কংগ্রেসকে, কিন্তু কোনো সাধারণ ন্যূনতম কর্মসূচি নেওয়া হয়নি কংগ্রেসের তরফে। বাংলা নির্বাচন ও আমরা এই বইতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটে নিয়েও প্রদেশ কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো, কটাক্ষ করেছেন রাম বাম শ্যামের জোট বলে। বাংলা থেকে বিজেপি যে কটি আসন পেয়েছে তাও কারচুপি করে নিজের বইতে একথা লিখেছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সুপ্রিমোর নিশানায় প্রদেশ কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। বইমেলায় প্রকাশিত বইয়ে এই কথা লিখেছেন তৃণমূল নেত্রী। তার নিশানায় কংগ্রেস যে কটি আসন পেয়েছে তাও শরিক দলের উপর ভর করে। ইন্ডিয়া জোটের সভাপতির পদ দেওয়া হয়েছিল কংগ্রেসকে, কিন্তু কংগ্রেসের তরফে কোনো ন্যূনতম সাধারণ কর্মসূচিও নেওয়া হয়নি। বাংলার নির্বাচন ও আমরা এই শীর্ষক বইতে কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা। বাংলার ভোট নিয়েও প্রদেশ কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো, কটাক্ষ করেছেন রাম বাম শ্যামের জোট বলে। বাংলা থেকে বিজেপি যে কটি আসন পেয়েছে তাও কারচুপি করে নিজের বইতে এই কথা লিখেছেন তৃণমূল নেত্রী। বাংলার ভোট নিয়েও প্রদেশ কংগ্রেসকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট, এমনটাই লিখেছেন তার বইতে মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সৌরভ গুহ রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সৌরভ, তৃণমূল নেত্রীর নিশানা এবার কংগ্রেস। তৃণমূল নেত্রীর নিশানায় তো বহুদিন ধরেই কংগ্রেস, কারণ একটা সময় তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি ছিল বিজেপি এবং কংগ্রেস দুয়ের থেকে সমদূরত্ব বজায় রেখে তৃতীয় ফ্রন্ট। পরবর্তীকালে আমরা দেখলাম যে ইন্ডিয়া জোট গঠন করলেন তিনি কংগ্রেসকে নিয়ে, কিন্তু পরবর্তীকালে কংগ্রেস এবং সেইখানে গিয়ে তিনি কি কথা বলেছিলেন যে রাজ্যে আঞ্চলিক দলগুলি বিজেপিকে রুখতে সক্ষম তাদেরকে সমর্থন করা হোক। এককভাবে তিনি কংগ্রেসের কথা কখনোই বলেননি, এবং আজকে এই কংগ্রেসের বিরুদ্ধে তিনি কিন্তু কার্যত মুখ খুললেন এবং বললেন কংগ্রেস যে কটা আসন পেয়েছে শরিক দলগুলির আঞ্চলিক দলগুলির প্রাধান্যতায় পেয়েছে, এবং কংগ্রেসের জন্যই ইন্ডিয়া জোট মুখ থুবড়ে পড়েছে। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে এবং বাংলার পরিপ্রেক্ষিতে তো বটেই, কারণ যখন শুভঙ্কর সরকারকে সভাপতি করা হয়েছিল বাংলায় প্রদেশ কংগ্রেসে, অনেকেই বলছিলেন কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে পারে, কিন্তু এক বছর আগে থেকেই কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে বিষোদগার আরো একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বইয়ে। মনে রাখতে হবে, এটা টুইট নয়, এটা থেকে যাবে, এটা আর্কাইভ হবে। এই জায়গায় কিন্তু তিনি ব্যর্থহীন ভাষায় সমালোচনা করেছেন কংগ্রেসের ভূমিকায়, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একেবারে সৌরভ, আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাই, কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। বইমেলায় প্রকাশিত বইয়ে এই কথা লিখেছেন তৃণমূল সুপ্রিমো।
তার নিশানায় কংগ্রেস। কংগ্রেস যে কটা আসন পেয়েছে তাও শরিক দলের ওপর ভর করে। ইন্ডিয়া জোটের সভাপতির পদ দেওয়া হয়েছিল কংগ্রেসকে, কিন্তু তাদের তরফে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। বাংলা নির্বাচন ও আমরা এই শীর্ষক বইতেই কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীপ, একটা ইন্টারেস্টিং ব্যাপার, মমতা যখন বইয়ে এই কথা লিখেই ফেললেন, তাহলে কি ইন্ডিয়া জোটে থাকা না থাকা নিয়ে তিনি কোনো স্টেপ নেবেন? এই বই থেকে কিন্তু এই প্রশ্নটা উঠে যায়। মানে যে চর্চাটা এখান থেকে নতুন করে তৈরি হবে, এখনো তো তারা আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটে আছেন, ফলে তার যদি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব এবং ভূমিকা নিয়ে এতটাই ক্ষোভই থাকে, যেটা আগে থেকেই দেখা যাচ্ছিল, এখন তিনি রেকর্ড করলেন, বইয়ে নথিভুক্ত করলেন, এর ফলে কি তিনি কংগ্রেসের সঙ্গে আর একসঙ্গে ইন্ডিয়া জোটে ঘর করবেন নাকি করবেন না? এই বইয়ের পর এই প্রশ্নটা উঠছে। রাজা, বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম জাতীয়, আমি দেখেছিলাম যে যখন পার্লামেন্ট চলছে তখনও কিন্তু কংগ্রেসের নানা কর্মসূচি, কেন্দ্র বিরোধী যে কর্মসূচিগুলো কংগ্রেস নিচ্ছিল, কখনো ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো, কখনো গান্ধী মূর্তি বিক্ষোভ দেখানো, কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদ তার অংশগ্রহণ করেনি না। এবং তৃণমূল তো সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। দীপ, তুমি কথা বলো। সমদা, কংগ্রেসকে কংগ্রেসের ব্যর্থতার জন্য মুখ থুবড়ে পড়ছে ইন্ডিয়া জোট, এই কথা এবার বইতে সরাসরি উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে মাথার দিব্যি দিয়েছে ওনাকে ওই ইন্ডিয়া জোটে থাকার জন্য? আসলে এমন ভাষা বলতে হবে, এমন কথা বলতে হবে যাতে বিজেপি খুশি হয়। তার কারণ বিজেপিকে খুশি না করতে পারলে এখানে জেল যাত্রাগুলো তাড়াতাড়ি হবে। তার আপনি দেখেছেন না যে ইন্ডিয়া জোট কত কথা বলেন। আচ্ছা, আপনারা কোনোদিন, আপনারা তো সাংবাদিক, আপনারা এই গত 4টে বিধানসভা নির্বাচন হলো, আপনারা কোথাও দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একবারের জন্য চিঠি লিখে বা পার্সোনালি গিয়ে কোথাও ভোট চাইতে ইন্ডিয়া জোটের হয়ে বিজেপির বিরুদ্ধে? উত্তর না। খুব পরিষ্কার, ওই আর কি, এগুলো করে বিজেপির হাতকে শক্ত করতে হয়। তাই তো ওই গোয়া, মণিপুর, বিজেপির কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাতকে স্ট্রেংথেন করতে হয়। যেমন দেখছেন না, দিল্লিতে নির্বাচনে সেখানে গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোটে দেখাচ্ছেন আমি আছি, অথচ কংগ্রেসের বিরুদ্ধে বলতে হবে, সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে বলছে। তো এটা বইতে প্রকাশ করেছে। আসলে স্ক্রিপ্টেড নাটকটা অ্যাকচুয়ালি বিজেপির তৈরি করা নাটক, আরএসএস এর তৈরি করা নাটক, সেটাই উনি আর কি বলছেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস নেতা এবং মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আসছি পরের খবরে। তৃণমূলের দাপটে তৃণমূল কর্মীরাই ঘর ছাড়া। আবার সেই বীরভূম জেলা। বীরভূমে কাজল শেখ অনুব্রত গোষ্ঠীর লাগাম ছাড়া দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। অনুব্রত জেল থেকে ফেরার পর থেকেই নানুরে ঘর ছাড়া কয়েকশো তৃণমূল কর্মী। নানুর কিন্তু কাজল শেখের খাসতালু। গোটা বীরভূমে তার প্রভাব প্রতিপত্তি এখন অনেক বিস্তার হলেও নানুরই হচ্ছে তার শক্তির রাজধানী, ভরকেন্দ্র। তৃণমূল কর্মী কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধেই অভিযোগ। কেষ্ট অনুগামীদের পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ কেষ্ট অনুগামী জামশেদ আলীর। আমরা কেষ্ট মোড়লের অনুগামী। দাদা যেদিন বেরিয়েছে সেই দিন থেকেই ধরেন আমাদের ওপর টর্চিং হচ্ছে। কারা হচ্ছে? আমাদের বি গ্রুপ, কাজলের লোকরা করছে। বাসাপাড়ার কিছু এখন হালি যারা তৃণমূলের নাকি এখন যারা বলছে আমরা তৃণমূল করি, তারা 21-এ বিজেপি ছিল, এখন তারা তৃণমূলে এসে পুলিশকে দিয়ে আমাদের উপর মিথ্যা কেস দিয়ে বাড়ি ছাড়া করছে, পুলিশের অত্যাচার করছে বাড়িতে গিয়ে। সেই জন্য যেতে পারছি। আমরা এসছি যাতে আমাদের সবাই মিলে যেন সুস্থ হলে বাড়ি যেতে পাই, সেই আশা নিয়ে দাদার কাছে এসছি। কারণ আমরা দাদার অনুগামী লোক, দাদা যারা ভালো সেটা করবে। 300-র বেশি পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে। তারা কিন্তু সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। তো এটা কেন হচ্ছে, কারা করছে, এটার জন্য বারবার একাধিকবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কথাবার্তা বিভিন্ন মহলে হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। যারা ঘর ছাড়া হয়েছে এটা তো পুরো ভিত্তিহীন বা মিথ্যা কথা। আর একটা জিনিস, যে মুখপাত্র বলে দাবি করছে, আমরা আজও পর্যন্ত শুনি নাই তিনি মুখপাত্র। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। বীরভূম, মালদা, মুর্শিদাবাদের পর এবার নদিয়া। আবারও চলল গুলি, হলো বোমাবাজি। নিহত হলেন একজন, আহত অন্তত 4 এখনো পর্যন্ত। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানাই আপনাদের, জমি বিবাদ, এবং সেই জমি বিবাদকে কেন্দ্র করে নদিয়ায় বোমাবাজি, গুলি চলল, নিহত হলেন একজন, আহত আরো 4। আরো বিস্তারিত জানবো নদিয়া থেকে মহাদেব কুণ্ডু রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মহাদেব, কোথা থেকে এই গন্ডগোলের সূত্রপাত এবং কিভাবে গুলি বোমা এগুলো এত খোলামখুচি হয়ে যাচ্ছে? একদমই, দেখো, গুলি বোমা যেন নদিয়াতে বলা যায় সহজেই পাওয়া যায়। তার কারণ গতকালকে আমরা দেখলাম যে বোমা সরাতে গিয়ে এক মহিলার হাতের আঙুল উড়ে গেল,
আগের দিনকে দেখলাম নাকাশিপাড়ায় জঞ্জাল সাফাই করতে গিয়ে বোমা বিস্ফোরণে আরেক মহিলার আক্রান্ত হলো। আবারও দেখছি এই জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু বোমা এবং গুলি চালানোর অভিযোগ, এই অভিযোগের কারণেই কিন্তু একজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরো 4 জন। এমনটা এই ঘটনাটি কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়, কারণ একের পর এক এই বোমাবাজি গুলি এই বিষয়ে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। ফলে এলাকার আইন শৃঙ্খলা অবলম্বন নিয়ে একটা বড়সড় প্রশ্ন। এই প্রশ্ন তো উঠবে। আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাই বাংলার দিকে দিকে কিভাবে গুলি বোমা খোলামখুচি হয়ে গিয়েছে। সামান্য জমিকে কেন্দ্র করে বিবাদ, সেই বিবাদেও অস্ত্র বেরিয়ে আসছে, আগ্নেয়াস্ত্র বেরিয়ে আসছে। এর আগে অর্থাৎ আজকে নদিয়ার ঘটনার আগে মালদার খবর দেখাচ্ছি। মালদায় দুলাল সরকার, তাকে দুষ্কৃতীরা বন্দুক নিয়ে তাড়া করে, দোকানের ভিতর তাকে গুলি করা হয়। তার কয়েকদিন পর কালিয়াচক, সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলে। মানিক চক, সেখানে ভলিবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের উদ্বোধনে গুলি চলে। বজবজ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র, সেখানে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তাকে পরে কলকাতায় নিয়ে আসা হয়। তারপর গতকালের খবর ভাঙড়, গতকালের খবর সিউড়ি, দুটো ছবি দেখিয়েছি আপনাদের। সিউড়িতে শুধুমাত্র আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি নয়, সেখানে পুলিশের কলার ধরে টান দেওয়া হয়। তারপর আজকে সকালে আবার গুলি চললো নদিয়াতে। রাজা, কালকে রাতে মালদায় মদের আসরে সিঙ্গাড়া আর মদ, এরম শোনাও যায় না যে সিঙ্গাড়া খেতে চেয়েছে, দেয়নি বলে গুলি করে দিয়েছে। সিঙ্গাড়া আর মদ, কি বিচিত্র, মানে এত মর্মান্তিক। তার সঙ্গেই আজকে আবার নতুন করে নদিয়ায় মালদায় গুলি, মানে গুলি এবং বন্দুক যেন হাউস হোল্ড আইটেম, যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এক শ্রেণীর মানুষের কাছে। মালদায় ফের শুট আউট, নিহত 1, জখম 1, যে খবর দিচ্ছিলাম আপনাদের। এবার সিঙ্গারা এবং মদ কেনা নিয়ে বচসার জেরে গুলি চালানোর অভিযোগ। ফের কাঠগড়ায় শাসক দলই অভিযুক্ত তৃণমূল কর্মী নিমাই ঘোষকে আটক করেছে পুলিশ। 26 দিনে এই নিয়ে 5 বার গুলি চলল মালদায়। সংখ্যাটা দেখুন, ফিগারটা দেখুন, 26 দিনে 5 বার গুলি। দুলাল সরকার খুনের পর এসপিকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরেও বদলায়নি মালদার ছবি, এসপিও বদলাননি। বিচিত্র বিষয়, এই মালদায় মুখ্যমন্ত্রী নিজে অসন্তোষ প্রকাশ করেছেন যে মালদার এসপি অপদার্থ, তারপরেও একই ছবি, বড় কোনো চেঞ্জ আমরা দেখিনি। অস্ত্র যেন খোলামকুচি, কোথা থেকে আসছে এত অস্ত্র? ওই যে বলছিলাম, বন্দুক যেন এই বাংলায়, বিশেষ করে গ্রাম বাংলার একাংশে হাউস হোল্ড আইটেম, নিত্য প্রয়োজনীয় সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। কথায় কথায় বচসা হলেই গুলি। ফিরে এলাম প্রেস কর্নারে। যে কথা নিয়ে আমরা কথা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে, অর্থাৎ বাংলায় এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? দেখুন আরো একটা উদাহরণ দিই আপনাদের। ক্যানিং এ প্রচুর কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং এ আবু তাহের মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় প্রচুর পরিমাণে কার্তুজ। দেখুন সেই ছবি। গ্রেপ্তার করা হয়েছে আবু তাহের মোল্লা নামে এক ব্যক্তিকে। অভিযুক্ত আবু তাহের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দারের অনুগামী বলেই পরিচিত। ধৃতর বাড়িতে কার্তুজ মজুত রেখেছিল বলে অভিযোগ। এর আগেও ওই এলাকায় অশান্তি ছড়ানো, সমাজবিরোধী নানা কাজ সহ খুনের মতন অভিযোগ রয়েছে এই ধৃতের বিরুদ্ধে। গোটা ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। কার্তুজ কোথা থেকে? 8 বছর আগে গন্ডগোল হয়েছিল, সেই সময় কে দিয়েছিল আমি তাই জানি। গন্ডগোল কাদের সঙ্গে হয়েছিল? পার্টি কালারে হয়েছিল। কোন পার্টি? তৃণমূল আর যুব। তোমার স্বামী কোন পার্টি করে? তখন আমি স্বামী তৃণমূল করতাম। এখন কি করে? এখন যুব করে। আসছি পরের খবরে। অসম পুলিশের হাতে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি বহরমপুর আদালতের। আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে 4 জনকে বহরমপুর আদালতে হাজিরার নির্দেশ। গত মাসে আনসারুল্লাহর 4 সদস্যকে গ্রেফতার করে অসম এসটিএফ। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় মিনারুল শেখ এবং আব্বাস আলীকে। অসম থেকে গ্রেফতার করা হয় মডিউলের মাথা নূর ইসলাম এবং শাব শেখকে। অপরদিকে সাজিবুল ইসলাম ও মুস্তাকিমকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। বহরমপুরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু, রাস্তার পাশ থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির দেহ। বহরমপুরের রানীবাগানে রাস্তার পাশে পড়েছিল দেহটি। খবর পেয়ে বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুকুমার অধিকারী দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এই নেতা। আত্মঘাতী হয়েছেন তৃণমূল নেতা, প্রাথমিক অনুমান পুলিশের। ঠিক কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। বহরমপুরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু, রাস্তার পাশ থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির দেহ। ডুয়ার্সের চালছড়ায় রিসর্টে হাতির হানা। ভোরবেলায় রিসর্টের গেটে ধাক্কা হাতির। গতকাল রিসর্টে ছিলেন মালদার 50 জন বাসিন্দা।
ভোরে রিসর্ট ছেড়ে বেরোনোর আগেই হাতির হানা। হাতির ডাক শুনে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় তাদের। রিসর্টের গেটে ধাক্কা মারে হাতি, কিছুটা ঢুকে ফিরে যায় সেই হাতি। গ্রামবাসীরা চিৎকার করে গ্রামের বাইরে পাঠায় হাতিটিকে।